সবাইকে শুভকামনা। আমার এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, যেটার নাম জীবের বৃদ্ধি ও বংশগতি। ওই অধ্যায়টা নিয়ে আমরা একটু দেখি অধ্যায়টাতে কি আছে। দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। এই এই অধ্যায়ের উপর ক্লাস নেওয়া হয়েছে স্কুলে। তো এই অধ্যায়ের যে মূল বিষয়, যেগুলো একটু বুঝতে হয়, আমি শুধু এই ভিডিওতে সেইগুলোই আলোচনা করব যাতে সহজে সবাই বুঝতে পারে। ভিডিও দীর্ঘ সময় দেখার ধৈর্য মানুষের থাকে না সাধারণত, আর বর্তমানের স্টুডেন্টদের তো আরও থাকে না। এই জন্য ভিডিওটা সংক্ষিপ্ত করে এখানে যে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়গুলো আছে সেগুলো সহজ করার জন্য একটু কথা বলবো। তো এখানে অধ্যায়তে যে কোষ বিভাজন, যে 3 প্রকারের কোষ বিভাজন আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এটা নিয়ে কথা আছে অধ্যায়তে। কোষ বিভাজনগুলোর পদ্ধতি নিয়ে একটু বর্ণনা, বিভিন্ন ধাপ, কোষ বিভাজনের যে ধাপগুলো আছে সেইটা, আর বংশগতি নির্ধারণের যে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এর ভূমিকা থাকে সেইগুলো আছে। যেগুলো এখানে পড়ে একটু কম বোঝা যায় সেগুলোই আমি ভিডিওতে একটু সংক্ষেপে বলবো। ওকে, তাহলে শুরু করি। প্রথম অধ্যায়টার নাম হইল জীবের বৃদ্ধি ও বংশগতি, কোষ বিভাজনের মেকানিক্স, কোষ বিভাজন কিভাবে হয় এবং জীবনের ব্লুপ্রিন্ট যেটা আছে, জীবনের ব্লুপ্রিন্ট যেটা আছে, ডিএনএ বা আরএনএ, এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, দেখি পরের স্লাইডে কি আছে। জীবদেহ, যত বিশাল জীব দেখি সেটা মূলত শুরু হয় একটা কোষ থেকে, জাইগোট। জাইগোট থেকে যদি শুরু হয়, এই কোষ থেকে এটা বিভাজিত হতে হতে কোষগুলো নিয়ে একটা টিস্যু নিয়ে কতগুলো অঙ্গ নিয়ে একটা তন্ত্র, আর কতগুলো তন্ত্র নিয়ে একটা জীবদেহ গঠিত হয়। জীবদেহের গঠন ও কাজের একক হলো এই কোষ। এই একটা কোষ থেকে অনেক বড় একটা যে প্রাণী তৈরি হয় সেটা, বা একটা জীব থেকে যে অন্য জীব আর একটা জন্ম নেয়, সেটা ওই কোষ বিভাজনের কারণে। এই কোষ বিভাজনকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। আমরা যদি একটু দেখি কোষ বিভাজন কত প্রকার, সেটা আছে যে বলাই আছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই 3 প্রকারের কোষ বিভাজন আছে। অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে আদিকোষী জীবে। এরা হইল সাধারণত হয়ে থাকে ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এরকম নিম্ন শ্রেণীর বা অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক যে জীবগুলো আছে সেগুলোতে, আদিকোষী যে জীব, সেগুলোতে অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজন হয়, অ্যামাইটোসিস বিভাজন হয় কোষের। এটা একটা কোষ, এটা আমরা কথা বলবো সামনের স্লাইডে, ওইখানেই তখনই বলবো। মাইটোসিস, এটা জীবদেহের উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ তৈরি করে। এই কোষ বিভাজন নিয়ে আমরা কথা বলবো পরবর্তী স্লাইডে। এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়। সমীকরণিক বিভাজন কি? এখানে অপত্য কোষ আর মাতৃকোষ, মানে যে কোষ বিভাজিত হয় অন্য কোষের সৃষ্টি হয়,
সেটা যে কোষটা বিভাজিত হয় সেটা হলো মাতৃকোষ, আর যেটা নতুন কোষ সৃষ্টি হয় সেটা হলো অপত্য কোষ। এটা গাণিতিক সমীকরণের মতো কাজ করে। আমরা যেমন গণিতে এরকম অনেক সমীকরণ লিখি, 5x প্লাস ধরি 3y 7x প্লাস 2y, এরকম ধরে নিলাম একটা সমীকরণ। এরকম সমীকরণ হলো সমান চিহ্ন দেওয়ার মানে কি, যেটা এই পাশে যা হবে ওই পাশেও তা হবে, দুই পক্ষই সমান থাকবে। এরকম যে আমরা সমীকরণ লিখি গণিতের ক্ষেত্রে, এটাও তাই, যে মাতৃকোষের যে নিউক্লিয়াসটা আছে সেখানে যে ক্রোমোজোমগুলো আছে, অপত্য কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হুবহু সমান হবে, একই হবে। এই জন্যে এটাকে বলতেছে সমীকরণিক বিভাজন, একই থাকে। আরেকটা আছে মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনটা জনন জনন কোষে ঘটে। এদের জীবের জনন মাতৃকোষে কোষ বিভাজনটা ঘটে। এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। হ্রাসমূলক কেন বলা হয়? এটার ডিএনএ ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। ধর এখানে যদি ক্রোমোজোম 2n সংখ্যক থাকে, জোড়ায় জোড়ায় জোড় সংখ্যক থাকে ক্রোমোজোম, তাহলে যে এইখান থেকে যে ক্রোমোজোমটা তৈরি হবে অপত্য ক্রোমোজোম, সেখানে n সংখ্যক মানে অর্ধেক হয়ে যায়, এখানে হাফ হয়ে যায়। এই হাফ হওয়ার কারণে এটাকে হ্রাসমূলক বিভাজন বলে, মানে কমে যায়। ওকে, আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে কথা বলি একটু। এই অ্যামাইটোসিস যে কোষ বিভাজনটা আছে, এটা আদি কোষে ঘটে আমরা বলছি। এটার কোষের যে নিউক্লিয়াস থাকে সেটা একটু লম্বাকৃতি হয়ে যায়, কোষটা একটু মাঝখান থেকে চাপতে থাকে, শুরু হতে থাকে, এটা ডাম্বেল আকার ধারণ করে। ডাম্বেল তো এরকমই হয়, মাঝখানে চিকন থাকে, মাঝখানে চিকন থাকে, এখানে ধরে ব্যায়াম করে যে ডাম্বেল দিয়া, ওই ডাম্বেল আকৃতির ধারণ করে এবং ধীরে ধীরে এটা বিচ্ছিন্ন হয়ে যায়, দুইটা তৈরি হয়। চিকন হইতে হইতে এখান থেকে দুইটা তৈরি হয়ে যায়। এরকমভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে। মাইটোসিস, এটা একটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন। মাইটোসিস, এই কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠিত হয়। জীবদেহ গঠিত হয়। এই এটাকে সমীকরণিক বিভাজনক বলা হয়। এটা আমরা আগেও দেখাইছি যে এই কোষ বিভাজনটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এটা কোথায় ঘটে? এখানে একটা গাছের একটা সিম্বলিক ছবি দেওয়া হয়েছে। এটা পুরোপুরি গাছ না করে একটা গাছের মতো দেখাইছে, যে সক্রিয় কোষ বিভাজন অঞ্চল গাছের মূল, তারপর যেখানে পাতা যেটা বৃদ্ধি পাইতেছে এরকম কাক্ষিক মুকুল, অগ্রমুকুল, অর্থাৎ গাছের যে অঙ্গগুলো বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে, বৃদ্ধিপ্রাপ্ত কেন হয়? মাইটোসিস কোষ বিভাজনের কারণে এটা হয়ে থাকে। এটা জীবের দেহকোষে হয়। আর এটা কোথায় ঘটে না, এটা এমসিকিউর জন্য আসতে পারে, যে প্রাণীর স্নায়ু কোষ, ব্রেনের যে কোষ, নিউরন, সেখানে কোষ বিভাজন ঘটে না। পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। এটা কোষ বিভাজিত হয়ে নতুন রক্তকোষ বা রক্তকণিকা তৈরি করে না, এই জন্যে একটা সময় রক্তকণিকাগুলো মারা যায়। এই জন্য রক্ত দান করা যায়, দান করলে আবার অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। আর উদ্ভিদের স্থায়ী টিস্যু বিভাজ্যতার অনুসারে দুই ভাগে ভাগ করে, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু যেগুলোর কথা বললাম মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, কোষগুলো একটা সময় আর বিভাজনে সক্ষম থাকে না, তখন সেটা স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়, সেই টিস্যুগুলো বিভাজিত হয় না, এখানে মাইটোসিস ঘটে না। এটা হলো, আমরা পরবর্তী স্লাইডে যাই। মাইটোসিসের দুইটি পর্যায় আছে।
মাইটোসিস একটু বড় একটা কোষ বিভাজন, এটা একটু জটিল, এটা একটু বুঝতে হয়। অ্যামাইটোসিস তো সহজ একটা কোষ বিভাজন ছিল। মাইটোসিস একে দুই ভাগে ভাগ করছে, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো কোষের যে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের বৃদ্ধিটাকে ক্রোমোজোমের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলতেছে। আর কোষের যে সাইটোপ্লাজমটা থাকে, এই সাইটোক্লাইনেসিস, এটাকে সাইটোপ্লাজমের বিভাজন এটা বলছে। প্রথমে আমরা এই ক্যারিওকাইনেসিসেরটা একটু আলোচনা করি। এইটা ক্যারিওকাইনেসিস যেটা আছে নিউক্লিয়াসের বিভাজনকে 5 ভাগে ভাগ করে। আমরা নামগুলো জানি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, আর একটা কি অ্যানাফেজ। এখানে লেখা একটু কঠিন। আর একটা আছে টেলোফেজ। টেলোফেজ, এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কয়টা পর্যায়ক্রমে ঘটে। তারপরে আছে সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারফেসকে একটা শব্দ আছে, এটা বিভাজন শুরুর আগে কোষের প্রস্তুতিমূলক কাজ বলা হয়। আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা যে 5টা ধাপের নাম জানলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেই ধাপের প্রথম ধাপ ছিল প্রোফেজ। এই প্রোফেজ ধাপে কি হয়, ধরি এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষের এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। কোষটা যখন বিভাজিত হবে প্রোফেজ দশায়, কোষের নিউক্লিয়াসটা আকার একটু বড় হয়, এই নিউক্লিয়াসটা আকার একটু বড় হয়ে যায়। এই নিউক্লিয়াসটা আকার একটু বড় হয়। আর এই যেখানে সুতার মতো ক্রোমোজোম থাকে কিছু, এরকম পেছানো পেছানো সুতার মতো অনেকগুলো ক্রোমোজোম এখানে থাকে, সেই ক্রোমোজোমগুলা ক্রোমাটিন জালিকা ভেঙে ক্রোমোজোম গঠন করে। এগুলো একটু ভেঙে ভেঙে যে এরকম সুতার মতো ক্রোমোজোম গঠন করছে, যে গঠন অনেকগুলো করছে। তারপরে কি হয়, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এই ক্রোমোজোমগুলা এই যে একটু দুই ভাগে বিভক্ত হয়েছে, এই যে একদিকে বিভক্ত হয়েছে, এই একদিকে বিভক্ত হয়েছে, এদিকে বিভক্ত হয়েছে, এদিকে বিভক্ত হয়েছে, বিভক্ত হয়। আর এরা একটা জায়গায় যুক্ত থাকে, যেটা সেন্টোমিয়ার গোলাকার যেটা আছে, গোলাকার মাঝখান অংশ এখানে যুক্ত থাকে। দুই দিকে বিভক্ত হইলেও এই সেন্টোমিয়ার এখানে যুক্ত থাকে। এখানে তাই বলছে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। দুটি ক্রোমাটিড গঠন করছে, লম্বালম্বিভাবে বিভক্ত হয়েছে, কিন্তু সেন্টোমিয়ার ছাড়া সেন্টোমিয়ার এখানে যুক্ত থাকে। এইটাই তাহলে কি হলো, প্রোফেজ দশায় নিউক্লিয়াস আকার একটু বড় হয়েছে, ক্রোমাটিন জালিকা ভেঙে ক্রোমোজোম গঠন করছে। আর এগুলা দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয়েছে সেন্টোমিয়ার অংশটা ছাড়া, এই ঘটছে। তারপর প্রোমেটাফেজ, প্রোফেজ আর মেটাফেজের মাঝখানে হলো প্রোমেটাফেজ। এই ধাপে কি কি ঘটে, স্পিন্ডল যন্ত্র, দুই মেরুর মাঝামাঝি তন্তুর আবির্ভাব। এটাকে আমরা উত্তর মেরু ধরি, এটাকে দক্ষিণ মেরু ধরি। লাল কালি ব্যবহার করি। এটাকে উত্তর মেরু, এটাকে দক্ষিণ মেরু। আর মাঝখান বরাবর বিষুবীয় অঞ্চল। তো
এইখানে যে সুতার মতো অনেকগুলা সৃষ্টি হয়েছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর। এটা বলা হয় মাকো আকৃতির। মাকো হলো তাঁতিরা তাঁত বোনার কাজে ব্যবহার করত। দুই পাশে একটু চাপা থাকে, মাঝখানে একটু স্ফীত থাকে। তোমরা একটু দেখতে পারো ইন্টারনেটে সার্চ করে মাকো কেমন যন্ত্র ছিল। এটাকে মাকো আকৃতির সাথে এই জন্য তুলনা করা হয়েছে। এটা মাঝখানে একটু স্ফীত, দুই পাশে চিকন সংকুচিত, এই জন্য এটাকে মাকো আকৃতির বলা হয়েছে। তো স্পিন্ডল যন্ত্র কি এখানে সুতার মতো যে দাগ, এটাকে মাকো আকৃতি বলা হয়, যে দুই পাশে চিকন, মাঝখানে একটু প্রসারিত। তারপর এই যে ক্রোমোজোমগুলো থাকে, ক্রোমোজোমগুলো দুইটি ক্রোমাটিডে বিভক্ত, সেন্ট্রোমিয়ার অংশটা ছাড়া আগের স্লাইডে বললাম। যেটা যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এই যে তন্তু যেটার সাথে যুক্ত থাকে সেটাকে বলা ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণী তন্তু। এই যে ট্র্যাকশন ফাইবার বলা হয়তো সেটাকে, ট্র্যাকশন ফাইবার, আকর্ষণী তন্তু। যে তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়, যেমন এটা এই ক্রোমোজোমটা যে এই তন্তুর সাথে যুক্ত হয়েছে, তাইলে এটা একটা আকর্ষিত তন্তু বা ট্র্যাকশন ফাইবার। এই যে এই ক্রোমোজোমটা একটু কালি চেঞ্জ করে নিই। এই ক্রোমোজোমটা এই সুতার সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা একটা আকর্ষিত তন্তু, ট্যাক্সন ফাইবার। এরকম এটা উদ্ভিদ কোষে, প্রাণী কোষেও সেম অবস্থা। প্রাণী কোষে সেটা হলো এই দুই পাশে দুইটা সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থেকে যে অ্যাস্টার তন্তু, যে তন্তুগুলো বিস্ফোরিত হয় এটাকে অ্যাস্টার তন্তু বলে। অ্যাস্টার তন্তু বিস্ফোরিত হয়, রশ্মি বিস্ফোরিত হয়। সেইখানে যেটার সাথে ক্রোমোজোমের সেন্টিমিটার যেটার সাথে যুক্ত থাকে ওইটা ট্যাক্সন ফাইবার বলা হইতেছে, সেম জিনিস। তো এই প্রোমেটাফেজে কি হয়, স্পিন্ডিল যন্ত্রের সৃষ্টি হয়, অর্থাৎ দুই সুতার মতো পাশাপাশ সুতার মতো একটা কিছু দ্বারা যুক্ত থাকে, যেটাকে স্পিন্ডল যন্ত্র বলা হইতেছে। আর এটার সাথে ক্রোমোজোমের সেন্টোমিয়ার যুক্ত হইতে থাকে একটার সাথে, যেটার সাথে যুক্ত হয় সেটাকে ট্যাক্সন ফাইবার বলা হইতেছে। এতটুকুই, এটা হলো প্রোমেটাফেজের বর্ণনা। তারপর আছে মেটাফেজ। গ্রিক ভাষায় মেটা মানে মাঝখানে, অর্থাৎ এই ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে এই যে মাঝ বরাবর অবস্থান করে, এরা মাঝ বরাবর অবস্থান করতেছে। মাঝ বরাবর অবস্থান করার কারণে এদেরকে বলা হইতেছে মেটাফেজ। একটা বিষয় সেটা হইলো ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখায় এই মেটাফেজ দশায়। এরা মাঝখানে থাকে, তখন ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা দেখায়। এসে থাকে যে কোন পর্যায়ে, কোন ধাপে বা মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো দেখায়, তখন হবে মেটাফেজ। মোটা ও খাটো দেখায় মতে মোটা দেখায়, এই জন্য মোটা খাটো এইতে দেখায়। আর মতে মাঝখানে, এই জন্যে এটা এই সময় ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মাঝামাঝি বরাবর অবস্থান করে, স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছে, এটাই। তারপর অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় কি হয়, এই যে দুইটা করে ক্রোমাটিড ছিল, আগের স্লাইডে দেখলাম যে দুইটা করে ক্রোমাটিড ছিল, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ওই দিকে চলে যায়, এদিকে চলে যায় একটা, একটা ওই দিকে চলে যায় আর নিচের দিকে চলে যায়। এটা ঘটে হইল এই যে অ্যানাফেজ দশায় এটা ঘটে। সেন্টিমিয়ার দুভাগে বিভক্ত হয়ে পড়ে, শরিয়াতে আলাদা হয়। তো এই অ্যানাফেজ দশায় আলাদা হয়ে যায়, সেন্টিমিয়ার দুইটা
দুই দিকে চলে যায়। অ্যানাফেস এটা গ্রিক ভাষায় বিপরীত দিকে গতি বোঝায়, সামনে বা পিছনের দিকে গতি বা আলাদা হয় এটা প্রকাশ করে গ্রিক ভাষায়। আমি একটু দেখছিলাম এআইতে একটু সার্চ করে। তো এই সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী এদেরকে এই ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। যেন মাঝখানে থাকে সেটা ভি আকৃতির হয়, ভি আকৃতির হইলো, একটু কোনায় থাকলে একরকম আকৃতি। এদের অবস্থান বিভিন্ন জায়গায় হওয়ার কারণে বিভিন্ন অক্ষরের আকার ধারণ করে, ভি, জে, এল, আই এরকম আকার ধারণ করে সেন্টোমিয়ারের অবস্থানের কারণে। বিভিন্ন জায়গায় সেন্টোমিয়ারের অবস্থান ভিন্ন হওয়ার কারণে ক্রোমোজোমের আকারটা একটু ভিন্ন হতে পারে, ভি আকৃতি, এল আকৃতি, জে আকৃতি, আই আকৃতি এরকম। তো টেলোফেস, এই টেলোফেসটা হলো সর্বশেষ ধাপ, পঞ্চম ধাপ। টেলোফেসে হলো ওই প্রোফেজের বিপরীত ঘটনা ঘটে। বিপরীত মেরুতে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে। এই সেন্টোমিয়ার ক্রোমাটিড অর্ধেক যে আলাদা হয়ে যায়, ওই সেন্টোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যায়, তখন দুই পাশে যখন চলে যায় উত্তর মেরু দক্ষিণ মেরু, ওইখানে যাওয়ার পর এদের চারপাশে নিউক্লিয়ার পর্দা, এই নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিউলাস, এই যে নিউক্লিউলাস, এটা পুনরায় আবির্ভাব ঘটে। সেম ঘটনা এখানেও ঘটে, নিউক্লিউলাস আর নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন এই তৈরি হয়। আর এই ক্রোমোজোমগুলো আবার সরু বা লম্বাটে আকার ধারণ করে, চিকন হয়ে লম্বাটে সুতার মতো আকার ধারণ করে। আর যে স্পিন্ডল যন্ত্র ছিল সুতার এ প্রান্ত আর ও প্রান্ত সুতা দ্বারা যুক্ত, যেটা স্পিন্ডল যন্ত্র ছিল, সেটার বিলুপ্তি করতে থাকে, যেখানে বিলুপ্তি করতে থাকে। এরপর আসে কোষের নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল। এখন আসে ওই সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠন করে। উদ্ভিদ কোষ এন্ডোপ্লাজমিক জালিকা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। এরা পরে কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। এটা পরে এখানে একটা কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। আর প্রাণী কোষে ক্লেভা ফরওয়ারিং একটা খাস তৈরি হতে থাকে, এখান থেকে একটা সংকুচিত হতে থাকে সাইটোপ্লাজম, পরে এখানে দুইটা হয়ে যায়। এখানে ক্রোমোজোম থাকে, দুইটা ক্রোমোজোম, দুইটা নিউক্লিয়াস থাকে, দুইটা ক্রোমোজোম না দুইটা নিউক্লিয়াস থাকে, মাঝখানে এটা আলাদা হয়ে যায়। এটাকে সাইটোকাইনেসিস বলা হয়। এটা হলো সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের 5টা ধাপ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোন ধাপে কি হয় বললাম, এখন মনে হয় মনে থাকবে, ছবি টবি দেখানো হলো। এখন মিওসিস। জনন মাতৃকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানে 2n সংখ্যক থাকে, এটাও 2n সংখ্যক থাকে। ধরি একটা মাতার জনন কোষ, এটা পিতার জনন কোষ। এরা যখন মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, তখন 2n সংখ্যক থেকে এখানে n সংখ্যক হয়ে যায় ক্রোমোজোম। আবার এরা যখন মিলিত হয়, দুইটা মিলিত হয়ে জাইগোট গঠন করে, এটা আবার 2n সংখ্যক হয়। এখান থেকে অর্ধেক আসে, এই মাতার থেকে অর্ধেক আসে, পিতার থেকে অর্ধেক আসে। তখন এই শেষমেশ অর্ধেক অর্ধেক হইলেও আবার আলটিমেটে 2n সংখ্যক হয়ে যায়, একটা যেরকম এটাই ছিল। মাতার বা পিতার প্রথম ছিল 2n সংখ্যক হয়। ফলে এটা হলো ক্রোমোজোমের যে একটা প্রজাতি, নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে, সেটা ধ্রুবতাটা বজায় থাকে। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করার মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে। যদি 2n সংখ্যক থাকতো, এটাও যদি 2n সংখ্যক থাকতো, এটাও যদি 2n সংখ্যক থাকতো, n সংখ্যক না হয়,
তাহলে এটা মিলিত হইলে 4n হয়ে যেত। ফলে পিতামাতা থেকে ক্রোমোজোম সংখ্যা অনেক বৃদ্ধি পাইতো। আর ক্রোমোজোম যেহেতু বিভিন্ন এর ভিতর ডিএনএ আছে, এটা বৈশিষ্ট্য ধারণ করে, সুতরাং এই প্রজাতির বৈশিষ্ট্য ঠিক থাকতো না। এই জন্যে এই ক্রোমোজোমের ধ্রুবতা মানে নির্দিষ্ট সংখ্যক যে ক্রোমোজোম থাকে সেটা বজায় রাখার জন্য মিওসিস বিভাজন দরকার। ওকে, আমি মনে হয় একটু ক্লিয়ার করতে পারছি ছবির মাধ্যমে। জীবনের দ্বৈত ইঞ্জিন, বংশগতির ওইখানে মিওসিস বিভাজন, প্রজননে মিওসিস বিভাজন এটুকু কাজে লাগে। আবার জীবের দেহ গঠনের জন্য বিশাল আকৃতি জীব দেখি, এইখানে মাইটোসিস এটা চলতেই থাকে, এরকম এইদিকে চলতে থাকে। মাইটোসিস মিওসিস, মাইটোসিস মিওসিস, জীবনের দ্বৈত ইঞ্জিন। মাইটোসিস দেহ তৈরি করে আর মিওসিস সেই দেহের নকশা পরবর্তী প্রজন্মে অবিকৃতভাবে পৌঁছে দেয়। লাইনটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এখন বংশগতির ধারক ও বাহকের একটা ধারণা কথা একটু ক্লিয়ার করি। বংশগতির ধারক ও বাহক, প্রথমে দেহের যে কোনো একটা যদি কোষ নেই, এটা একটা কোষ, সেই কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস আছে কোষের ভেতরে, এই যে নিউক্লিয়াস আছে, এটাকে বের করা হয়েছে। নিউক্লিয়াসের ভেতরে আছে এরকম ক্রোমোজোম, ওই ক্রোমাটিড দুইটা বিভক্ত হয়ে যায়, আমরা একটু আগে দেখলাম। এই ক্রোমোজোমের ভেতরে পেঁচানো আছে ডিএনএ, এখান থেকে দেখানো হলো ডিএনএ সর্পিলাকার সিঁড়ির মতো। এইখানে আছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই যে সিকোয়েন্স অনুযায়ী এগুলো থাকে। এই একটা সিকোয়েন্স একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে, এটা হলো জিন। জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক জিন। আর এটার ধারণা দেয় প্রথম গ্রেগর জোহান মেন্ডেল। প্রথম মটরশুঁটি নিয়ে পরীক্ষা করে তিনি, তো তাকে বংশগতি বিদ্যার জনক বলা হয়। এই জন্য তিনি প্রথম এই সম্পর্কে ধারণা দেন। মটরশুঁটি গাছের ফুলের পরীক্ষা করে তিনি, এই জন্য বংশগতিবিদ্যার জনক বলা হয়। আচ্ছা, এটা ছিল আমাদের আজকের বইয়ের যে বিষয়গুলো ছিল, কোষ বিভাজন এবং বংশগতির ধারণা নিয়ে একটা প্রাথমিক একটা অধ্যায় ছিল এই ক্লাস 8-এর। উপরে ক্লাসে আরও বিস্তারিত আছে, সেটা নিয়ে একটু মৌলিক কথাবার্তা, যেগুলা বুঝতে পারলে, এই যে আলোচনা হলো এগুলো বুঝতে পারলে এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট টাইমে অন্য কোনো অধ্যায় নিয়ে আমরা হয়তো কথা বলবো। ধন্যবাদ সবাইকে আবারও। অনেক রাত হয়ে গেল, প্রায় 12টা বাজে, প্রায় 11:30 বাজে। সবাইকে গুড নাইট বলে ভিডিওটা শেষ করতেছি।